আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে। ফিউচার ইনডিফিনিট টেন্স কাকে বলে, ফিউচার ইনডিফিনিট টেন্স চেনার উপায়, ইংরেজি বাক্যের গঠন এবং এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন সব কিছু নিয়েই আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো চলুন আজকের ভিডিওটি শুরু করি এবং ভিডিওটিতে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আশরাফুল ইসলাম। ফিউচার ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনার প্রথমেই আমরা এর ডেফিনিশনটা শিখে নিই। তো ডেফিনিশনটা হচ্ছে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে যদি এরূপ বোঝায় তাহলে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। খুবই সহজ ডেফিনিশনটা। এখন উদাহরণের মাধ্যমে আমরা ডেফিনিশনটা বোঝার চেষ্টা করি। আমি বিদ্যালয়ে যাব, এটা কিন্তু ভবিষ্যৎকালে কোনো একটা কাজ হবে এটা বোঝাচ্ছে। আমরা বিদ্যালয়ে যাইব, ঠিক একইভাবে ভবিষ্যৎকালে তারা যে বিদ্যালয়ে যাবে এমন একটা কাজ যে ভবিষ্যতে সংঘটিত হবে সেটা বোঝাচ্ছে। তো এটাই হচ্ছে ডেফিনিশন, যে ভবিষ্যৎকালে কোনো কাজ ঘটবে এরূপ বোঝালে সেটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স। তো আমি বিদ্যালয়ে যাব, এটার যে ইংলিশ সেটা হচ্ছে আই শ্যাল গো টু স্কুল। আমরা বিদ্যালয়ে যাব, উই শ্যাল গো টু স্কুল। তো এখন আমরা ডেফিনিশনটা শিখলাম, এখন চেনার উপায়টা শিখে নিই। চেনার উপায় হচ্ছে যখন বাংলা বাক্যের ক্রিয়াপদের শেষে ব, বে, বেন এ ধরনের ওয়ার্ডগুলো দেখে বা এ ধরনের যে অক্ষরগুলো থাকবে সেটা দেখে আমরা বুঝে নেব যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। যেমন দেখুন, আমি বিদ্যালয়ে যাব, এখানে কিন্তু ক্রিয়াপদের শেষে ব আছে। তারপর আমরা বিদ্যালয়ে যাব, এখানেও কিন্তু ব আছে। তেমনভাবে আমরা খাবো, তারা যাবে, তারা পড়বে। তো এই ধরনের ওয়ার্ড দেখে আমরা কিন্তু বুঝে নেব যে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের বাক্য। তো চেনার উপায় শিখলাম, এখন গঠনটা শিখে নিই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ইংরেজি বাক্যের গঠন আছে সেটা কিভাবে গঠিত হয়। তো এখানে দুইটা উদাহরণ দিয়েছি, আই শ্যাল গো টু স্কুল, উই শ্যাল গো টু স্কুল। তো এখানে এই উদাহরণগুলো খেয়াল করুন। আই শ্যাল গো টু স্কুল, এখানে আই হচ্ছে সাবজেক্ট, শ্যাল হচ্ছে অক্সিলারি ভার্ব, গো হচ্ছে ভার্ব, মেইন ভার্ব এবং টু স্কুল হচ্ছে অবজেক্ট। তো তাহলে এই বাক্য থেকে কিন্তু আমরা গঠন তৈরি করতে পারি। সেটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল। এই শ্যাল আর উইল কিন্তু পার্সন অনুসারে হয়ে থাকবে। এরপরে ভার্ব ওয়ান মানে হচ্ছে ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। তো এভাবেই ফিউচার ইনডিফিনিট টেন্সের যে ইংরেজি বাক্য আছে সেগুলো গঠিত হয়ে থাকে। এখন আমরা দেখে নিই, একটা নোট দেখে নিই যে যদি কোনো কাজের পরিকল্পনা, ভবিষ্যতের কোনো কাজের পরিকল্পনা আগে থেকে সেট করা থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। আবারও বলি যে ভবিষ্যতে কোনো কাজের একটা পরিকল্পনা যদি আগে থেকে করা হয় তাহলে সেটা কিন্তু কন্টিনিউয়াস টেন্স হয়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সেটা কিন্তু ফিউচার হয় না। যেমন এই উদাহরণটা আমরা খেয়াল করি, আমার বাবা আগামীকাল বাড়ি আসবেন, এটা কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্স হবে না। আমরা এখানে ক্রিয়াপদের শেষে বেন দেখে নিশ্চিতই ভুল করব যে এটা ফিউচার ইনডিফিনিট টেন্স হবে, কিন্তু না। এটা যেহেতু আগে থেকে পরিকল্পনা, তার বাবা যে কাল আসবে এটা আগে থেকে পরিকল্পনা করা, সেহেতু এটা কন্টিনিউয়াস টেন্সের হবে। এটার ইংরেজি হবে মাই ফাদার ইজ কামিং হোম টুমরো। ওকে, এখন আমরা দুইটা বাক্য দেখি। একটা হচ্ছে নেগেটিভ, এটা নেগেটিভ, এবং পরেরটা হচ্ছে ইন্ট্রোগেটিভ। তো এখানে নেগেটিভ যে বাক্যটা আছে সেটা হচ্ছে আই শ্যাল নট ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করব না। এটা কিভাবে গঠিত হয়েছে, প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল, তারপরে নট, তারপরে ডু দ্য ওয়ার্ক। তো এই বাক্য থেকে আমরা নেগেটিভ সেন্টেন্সের গঠনটা দেখতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপরে শ্যাল উইল প্লাস নট প্লাস V1 প্লাস অবজেক্ট। তো এভাবে কিন্তু ফিউচার ইনডিফিনিট টেন্সের যে নেগেটিভ সেন্টেন্স এগুলো গঠিত হয়ে থাকে এই গঠন অনুসারে। এরপরে ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখি। উইল শি অ্যাটেন্ড দ্য পার্টি, সে কি অনুষ্ঠানটিতে অংশগ্রহণ করবে। তো এটার গঠন আমরা লিখতে পারি প্রথমে শ্যাল বা উইল, তারপরে সাবজেক্ট, তারপরে V1 প্লাস অবজেক্ট এবং সবশেষে জিজ্ঞাসা চিহ্ন। তো এইভাবে ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্সের গঠন হয়ে থাকে। তো আশা করছি আজকের ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন।
তো যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।